প্রিয় শিক্ষার্থী কেমন আছো সবাই? আহ, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আইসিটি ক্লাসে। আমি আজকে তোমাদের অধ্যায় 5 নিয়ে আলোচনা করব। তোমরা জানো আইসিটি সাবজেক্টে সর্বমোট 6টা অধ্যায় আছে। এর মধ্যে অধ্যায় 1, 2 হচ্ছে সম্পূর্ণ থিওরি নির্ভর। কিন্তু 3 থেকে 6 পর্যন্ত তোমাদের এই 4টা যে অধ্যায় আছে এগুলো যদি তোমরা ভালো করে পড়তে পারো, ভালো করে যে তোমাদের কনসেপ্টগুলো বেসিকগুলো যদি ক্লিয়ার থাকে, তাহলে তোমরা হচ্ছে এখান থেকে ফুল মার্কস পেতে পারো। তার মানে তোমরা যদি আইসিটিতে চাইলে 100-তে 100 পেতে পারো, ঠিক আছে? এখানে সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো গ্রুপের স্টুডেন্টরাই আসলে আইসিটিতে যদি ঠিকমতো ইফোর্ট দেয় তাহলে 100-তে 100 পাওয়া পসিবল আর কি, ঠিক আছে? কিন্তু তুমি যদি আগে ভয় পাও যে আইসিটি এত টাফ সাবজেক্ট, বিশেষ করে আর্টস কমার্সের স্টুডেন্টরা এটাকে ভয় পায়, আর সায়েন্সের স্টুডেন্টরা নেগলেক্ট করে। কেন নেগলেক্ট করে? ওরা ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে অনেক দৌড়াদৌড়ি করে, ঠিক আছে, বাট আইসিটিটাকে ওরা ঠিকমতো প্রায়োরিটি দেয় না। যে কারণে দেখা যাচ্ছে দিন শেষে যখন ফাইনাল এক্সাম ক্লোজ চলে আসে, তখন দেখা যাচ্ছে ওরা আইসিটিতে ঠিকমতো মার্ক তুলতে পারে না। হয়তো A+ পায়, কিন্তু অনেক বেশি নাম্বার কিন্তু ওরা পায় না। 100-তে 100 খুব কম স্টুডেন্টই পায়। বাট তোমরা যদি আমার সাথে থাকো এবং সায়েন্সের স্টুডেন্ট একটু তোমরা ফিজিক্স বা কেমিস্ট্রির যদি 70%ও এফোর্ট দাও, তাহলে আইসিটিতে তুমি 100-তে 100 পাবে, ঠিক আছে? এবং আর্টস কমার্সের স্টুডেন্টরা তোমরা যদি একটু মনোযোগ সহকারে এবং সাহস নিয়ে আমার সাথে শুরু করো যে আমাকে দিয়ে অবশ্যই হবে, তাহলে তোমরা ইনশাল্লাহ আশা করি তোমরা 95 আপ, দ্যাট মিনস 100-তে তুমি 100 পেতে পারো ইনশাল্লাহ, ঠিক আছে? তোমাকে ডেডিকেটেড থাকতে হবে, ভয় পাওয়া যাবে না, ঠিক আছে? কোনো ভয়ে কোনো টপিকস যদি বুঝতে না পারো আমাকে কোশ্চেন করতে পারো, ঠিক আছে? আমি অবশ্যই তোমাদেরকে আনসার দিব, ঠিক আছে? সেই বিষয়টা আমি তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, যাই হোক, এখন তোমাদের আর কথা না বলে আমি শুরু করি, কথা না বাড়িয়ে। দেখা যাচ্ছে যে আমরা এই যে অধ্যায় 5 আছে, এটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই অধ্যায় 5-এর নামটা কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে অনেক কঠিন একটা চ্যাপ্টার এই লেভেলের স্টুডেন্টদের জন্য। তো বাট আমি যদি সহজ করে বুঝাই, আশা করি, আমার দৃঢ় বিশ্বাস তোমাদের আর কোনো ভয়ভীতি থাকবে না। তোমরা এখান থেকে 10-এ 10, 10-এ 10 তোমরা তুলে নিতে পারবে, ঠিক আছে? 10-এ 10 তুলে নিতে পারবে। তো এখন এখান থেকে উদ্দীপক আসলে একটা, সর্বনিম্ন একটা থাকে, অনেক সময় 2টাও থাকে। তো একটা বা 2টা যাই হোক, আমরা যদি 2টা আসে আমাদের জন্য প্লাস পয়েন্ট, কারণ আমরা প্রিপারেশন করি ম্যাথমেটিক্যাল টাইপের, 3, 4, 5, 6, ঠিক আছে? তো এখন এই অধ্যায় 5-এ এই অধ্যায় 5কে আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই চ্যাপ্টারটাকে আমি 3টা পার্টে ভাগ করতে চাচ্ছি। ফার্স্ট পার্টকে রাখতে চাচ্ছি থিওরিটিক্যাল পার্ট, সেকেন্ড পার্টে অ্যালগরিদম ফ্লো চার্ট, এটা ম্যাথমেটিক্যাল টাইপ, এবং ফাইনালি লাস্ট পার্ট হচ্ছে এটা হচ্ছে সি প্রোগ্রামিং পার্ট। ওকে, এখন তো আমি আজকে তোমাদেরকে থিওরিটিক্যাল পার্ট বলবো না। কেন বলবো না? কারণ হচ্ছে এখন যদি আমি তোমাদেরকে থিওরি পার্ট নিয়ে ডিসকাস করি, তাহলে তোমরা দেখা যাচ্ছে বোর ফিল হয়ে যাবে, ঠিক আছে? কারণ থিওরি কথাবার্তা শুনতে শুনতে তোমরা ভয় পাবা। আর্টস কমার্স তো অ্যাভয়েড করবা যে এত কথা, এত কমপ্লেক্সিটি, ওকে, তোমরা এটাকে নিতে পারবে না। বাট আমি যদি এটাকে আগে ম্যাথমেটিক্যাল পার্টগুলো শেষ করি, অনেক ইন্টারেস্ট এবং কনসেপ্টগুলো ক্লিয়ার করে দিই তোমাদের। এখান থেকে সি এবং ডি, দেন গ এবং ঘয়ের টোটাল হচ্ছে 7 মার্কস। তোমরা যদি একটা ক্রিয়েটিভ থাকলে, আর যদি 2টা থাকে তাহলে 14 মার্ক। ওকে, তাহলে তোমরা যখনই কি এই ক্রিয়েটিভগুলার মার্কগুলো তোমরা ফুলফিল করতে পারবা, তুলতে পারবা, তখন ওই বাকিগুলা 1-2 মার্ক কিন্তু তোমার এমনিতেই চলে আসবে। কারণ হচ্ছে আমি যে ম্যাথমেটিক্যাল পার্ট পড়াবো, এখানে থেকেও ওই ক এবং ক্ষয়ের জন্য নাম্বার আসে। বাট আমি অবশ্যই তোমাদেরকে সাজেস্ট করব তোমরা থিওরিটিক্যাল পার্ট পড়ো, এবং আমিও তোমাদেরকে সেই বিষয়ে লেকচার দিব। ওকে, এখন সেই লেকচারগুলো যদি দিয়ে দেওয়ার পরে আশা করি তোমাদের এখানে আর কোনো প্রবলেম থাকবে না। ওকে, এখন যে বিষয়টা হচ্ছে, আমি আজকে যে অ্যালগরিদম ফ্লো চার্ট করব। কিসের অ্যালগরিদম ফ্লো চার্ট করব? আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। শুরুতে আমাদের জানতে হবে প্রোগ্রামিংটা কি আসলে।
আমি তোমাদেরকে বলতে চাই প্রোগ্রামিংটা হচ্ছে একদম সহজ ভাষায়, প্রোগ্রামিংটা হচ্ছে কোনো সমস্যার সমাধান করাকে প্রোগ্রামিং বলে। ঠিক আছে, যেমন মনে করো সাপোজ আমি এখন ক্ষুধার্ত, আমি কি এখন ক্ষুধার্ত, এটা একটা বাস্তবিক প্র্যাকটিক্যাল লাইফের প্রবলেম যে এখন স্যার ক্ষুধার্ত, তাহলে কি করতে হবে, আমাকে খাবার ম্যানেজ করতে হবে। খাবার ম্যানেজ করাটাকে বলা হয় ইনপুট, আর খাওয়াটাকে বলা হয় প্রসেস। এখন খাবার সামনে নিয়ে বসে রইলাম, আমি খেলাম না, তাহলে কি আমার ক্ষুধা নিবারণ হবে? কখনোই না। তাহলে খাবার খেতে হবে, তারপরে হচ্ছে আমাকে খাবার খেলে যদি মুখ গোমড়া করে বসে থাকি তাহলে কি হবে? নো। যখনই আমার খাবার পেটে খাবার যাবে তখন হচ্ছে আলটিমেটলি আমার ফেসে একটা ব্রাইটনেস ভিজিবল হবে। ঠিক আছে, তোমরা দেখেই বুঝতে পারবা যে এই লোকটার ক্ষুধার্ত না, এর পেটে খাবার আছে। ঠিক আছে, এটা হচ্ছে আউটপুট। ঠিক আছে, তো এখন দেখা যাচ্ছে তার মানে কি দাঁড়ালো, একটা প্রোগ্রামের তিনটা পার্ট থাকে, মেইন পার্ট থাকে ইনপুট, প্রসেস অ্যান্ড আউটপুট। ঠিক আছে, তাহলে ইনপুট, প্রসেস, আউটপুট। এখন প্রোগ্রাম ডেভেলপমেন্টের জন্য আমাদের মেনলি 6টা স্টেপ ফলো করতে হয়, তোমাদের রেফারেন্স বুকে আছে, আমিও তোমাদেরকে সে বিষয়ে পরে বিস্তারিত বলবো। ঠিক আছে, এখন আমি এখন মনে রাখবে যে আমাদের একটা প্রোগ্রাম ডেভেলপ করার জন্য তিনটা মেইন পার্টসের উপরে, তিনটা মেইন অংশের উপরে আমাদের খেয়াল রাখতে হবে। কি? ইনপুট, প্রসেস অ্যান্ড আউটপুট। ক্লিয়ার এভরিওয়ান? ওকে, এখন আমি তাহলে প্রোগ্রামিংটা কি, আমি কিন্তু ডেফিনেশন এখনো বলি নাই। ডেফিনেশনটা হচ্ছে কোনো একটি সমস্যার সমাধান করাকেই প্রোগ্রামিং বলে। কি? কোনো একটি সমস্যার সমাধানকেই প্রোগ্রামিং বলে। আচ্ছা, আমি খাবার ক্ষুধার্ত, ওটা সমস্যার সমাধান করলাম, কিন্তু এটা প্র্যাকটিক্যাল লাইফের প্রোগ্রামিং, সব প্রবলেমের সমাধান। ঠিক আছে, ওটা কিন্তু কম্পিউটার ল্যাঙ্গুয়েজের মাধ্যমে না আসলে। তাহলে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ মানে কতগুলো নির্দিষ্ট নির্দেশনার অনুসরণের মাধ্যমে কোনো একটি সমস্যার যৌক্তিক সমাধানকেই প্রোগ্রামিং বলে। ক্লিয়ার? তাহলে এখন এই যে কোনো একটি সমস্যার সমাধান আমরা বিভিন্নভাবে করতে পারি। যেমন একটা বিল্ডিং তুমি ডিজাইন করবে, তুমি একটা বিল্ডিং কনস্ট্রাক্ট করতে চাও, তাহলে কি করতে হবে, তোমাকে বিল্ডিংটার একটা মডেল দাঁড় করাতে হবে। দেন ইঞ্জিনিয়াররা কি করবে, সেই মডেল ফলো করে বিল্ডিংটাকে কনস্ট্রাক্ট করবে। ক্লিয়ার? তো এখন দেখা যাচ্ছে তাহলে আমরা ফাইনালি একটা কম্পিউটার প্রোগ্রাম তৈরি করব, একটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ইমপ্লিমেন্ট করব। বাট তার আগে সেটাকে আমরা কি করব, অ্যালগরিদমের মাধ্যমে এবং ফ্লো চার্টের মাধ্যমে আমরা এটার একটা ডিজাইন করব। ওকে, একটা সমাধান করব। তাহলে অ্যালগরিদম একটা টার্ম আমরা জানি, স্কুল লেভেলে আমাদের চলে আসছে যে অ্যালগরিদম, ফ্লো চার্ট, এগুলো আমরা জানি। ঠিক আছে, টার্মগুলোর সাথে আমরা পরিচিত। ওকে, তাহলে অ্যালগরিদমটা কি আমি তোমাদের বলছি। অ্যালগরিদম হচ্ছে ধাপে ধাপে কোনো একটি সমস্যার সমাধানকে অ্যালগরিদম বলে। তুমি যদি আরেকটু অ্যাড করো, ধাপে ধাপে কোনো একটি সমস্যার যৌক্তিক সমাধানকে অ্যালগরিদম বলে। অ্যালগরিদমে ধাপ ফলো করতে হয়, স্টেপ ফলো করতে হয়। ওকে, যেখানে শুরু থাকবে, শেষ থাকবে এবং স্পেসিফিক কিছু ধাপ থাকবে। ওকে, এবং ফ্লো চার্ট, আচ্ছা, এবং একসাথেই বলে দিচ্ছি আমি ফ্লো চার্টটা কি। ফ্লো চার্ট হচ্ছে চিত্রভিত্তিক কোনো একটি সমস্যার সমাধানকেই ফ্লো চার্ট বলে। চিত্রের মাধ্যমে, সিম্বল, আমাদের এখানে কিছু নির্দিষ্ট সিম্বল থাকে, সেই সিম্বল ফলো করে আমরা একটি কোনো সমস্যার সমাধান করব। ঠিক আছে, এখন ফ্লো চার্ট আবার দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের ফ্লো চার্ট, অ্যাপ্লিকেশন ফ্লো চার্ট, সিস্টেম ফ্লো চার্ট এবং অ্যাপ্লিকেশন ফ্লো চার্ট। সিস্টেম ফ্লো চার্ট কোনটা? সরি, সিস্টেম ফ্লো চার্ট হচ্ছে আমাদের, মনে করো যে অপারেটিং সিস্টেম, কম্পিউটার অথবা মোবাইলের অপারেটিং সিস্টেমের জন্য সফটওয়্যার লাগে। এই সিস্টেমটা কিভাবে কাজ করবে তার জন্য একটা ফ্লো চার্ট তৈরি করা, এটাকে বলা হয় সিস্টেম ফ্লো চার্ট। ওকে, আর অ্যাপ্লিকেশন ফ্লো চার্ট মনে করো মোবাইল অ্যাপ্লিকেশন বা কম্পিউটার অ্যাপ্লিকেশনগুলো কিভাবে কাজ করে, ঠিক আছে, তার জন্য একটা ফ্লো চার্ট তৈরি করা, এটাকে হচ্ছে অ্যাপ্লিকেশন ফ্লো চার্ট। ক্লিয়ার সবাই? তাহলে ফ্লো চার্ট কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে সিস্টেম ফ্লো চার্ট, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফ্লো চার্ট। আমাদের সিস্টেম ফ্লো চার্ট নিয়ে কোনো কথা নাই আজকে, আমাদের এই লেভেলের সিস্টেম ফ্লো চার্ট নিয়ে অত বিস্তারিত জানতে হবে না, আমরা অ্যাপ্লিকেশন ফ্লো চার্ট নিয়ে কাজ করব। ওকে, এখন অ্যাপ্লিকেশন ফ্লো চার্ট আবার চার ধরনের। কি? সিকোয়েন্সিয়াল ফ্লো চার্ট। আচ্ছা, আমি পরে লিখবো, এখন বলতেছি মনে রাখো সিকোয়েন্সিয়াল ফ্লো চার্ট বলি। তারপর হচ্ছে দুই নাম্বার হচ্ছে তোমার কন্ডিশনাল ফ্লো চার্ট, কিছু কন্ডিশন থাকবে, কন্ডিশনের উপর বেস করে আমরা কাজ করব। থার্ড নাম্বার হচ্ছে জাম্প ফ্লো চার্ট, জাম্প করবো আমরা, এক জায়গা থেকে আরেক জায়গায় জাম্প করব। ঠিক আছে, আরেকটা হচ্ছে লুপিং, ফোর্থ নাম্বারে ফাইনালি হচ্ছে লুপিং ফ্লো চার্ট। ঠিক আছে, একই কাজ বারবার করব। ওকে, এখন আমি অ্যালগরিদম আগে করব। আমি একটা প্রবলেম ধরব, সেই প্রবলেমের অ্যালগরিদম করব এবং
পাশাপাশি হচ্ছে ফ্লো চার্ট দেখাবো। ওকে, এখন তোমাদেরকে দেখাই যে 3 নাম্বারের অ্যাভারেজ ক্যালকুলেট করার জন্য একটা প্রোগ্রাম। 3 নাম্বারের অ্যাভারেজ ক্যালকুলেট করার, সবাই একটু খেয়াল করো। প্রত্যেকটা অ্যালগরিদম ফ্লো চার্টে স্টার্ট স্টপ থাকবে, ইনপুট থাকবে, প্রসেস থাকবে, এটা আর রেজাল্টটাকে আমরা প্রিন্ট করে দিব। এই হচ্ছে কমন জিনিস, এটাকে বলা হয় সিকুয়েন্সিয়াল ফ্লো চার্ট। স্টেপ 1। আচ্ছা, 3 নাম্বারের যদি আমরা প্রথমে আসলে আমরা যে কোনো প্রোগ্রাম করতে গেলে প্রথমে আমাদের বুঝতে হবে সমস্যাটা কি, প্রবলেমটা কি। প্রবলেম হচ্ছে 3টা নাম্বারের আমাদের অ্যাভারেজ বের করতে হবে। তাহলে খেয়াল করো, যখনই আমরা কোনো একটি প্রোগ্রাম করব তখন আমাদের 3টা মানে আগে বুঝতে হবে, প্রবলেমটা আমাকে বুঝতে হবে যে আমাকে কী করতে বলা হয়েছে। ঠিক আছে, আমাকে বলা হয়েছে 3 নাম্বারের অ্যাভারেজ ক্যালকুলেশন করার জন্য। তাহলে অ্যাভারেজ যেহেতু ক্যালকুলেশন করতে হবে, তাহলে অবশ্যই 3টা নাম্বার আমাকে নিতে হবে। কিভাবে নেব, যেহেতু দেওয়া থাকে না, আমাদের কিবোর্ডের মাধ্যমে নিতে হয়। তাহলে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, ভ্যারিয়েবল নিব যার ভিতরে আমরা যে কোনো নাম্বার নিতে পারি। ঠিক আছে, তো এখন তাহলে ভ্যারিয়েবল একটা কথা আসছে, তাহলে ভ্যারিয়েবলটা কি? আচ্ছা, ভ্যারিয়েবল লাইক কন্টেনার। ওকে, মনে করে আমি যে ক্লাস নিচ্ছি একটা রুম, এই রুমে একটা এই ভ্যালু আছে, কিছুক্ষণ পরে আর ভ্যালু চেঞ্জ হয়ে যেতে পারে, আবার অনেক সময় ফাঁকাও থাকতে পারে। তাহলে এটা কোথায় ডিক্লেয়ার করতে হয়, কোথায় থাকে? কম্পিউটারের মেমোরি স্পেসে। ওকে, মেমোরি স্পেসে। তাহলে এই যে মেমোরি স্পেসে, কম্পিউটার মেমোরি স্পেসে আমরা এটা প্রোগ্রামিং করার সময়, সি প্রোগ্রাম করার সময়, বাট আমি অ্যালগরিদম এটা লাগবে না, বাট তারপর ভ্যারিয়েবলটা কি বোঝাচ্ছি যে ভ্যারিয়েবলে ভ্যালু রাখবো আমরা, তাহলে এ বি সি 3টা নাম্বার নিব, সেই 3টা নাম্বারে আমরা ভ্যালু রাখবো, তারপর হচ্ছে প্রসেস করব। তাহলে আমাদের প্রথমে চিন্তা করতে হবে কোনো একটা প্রোগ্রাম সলভ করার জন্য আমাদের চিন্তা করতে হবে এই প্রোগ্রামটা সলভ করতে গেলে কি কি আমার লাগবে ইনপুট হিসেবে। ওকে, তাহলে ইনপুট হিসেবে আমার 3টা নাম্বার লাগবে, কি যে কোনো নাম্বার এ বি সি। ওকে, তারপর হচ্ছে প্রসেস করব, আউটপুট হবে। এটাই হচ্ছে তাহলে স্টেপ 1 শুরু। আমি বাংলায় লিখি এখন, শুরু শুরু। ওকে, স্টেপ 2। স্টেপ 2তে করব হচ্ছে ইনপুট হিসেবে এবিসি এর মান গ্রহণ করি। ইনপুট হিসেবে এ বি ও সি এর মান গ্রহণ করি। এটা হচ্ছে কি হলো আমার স্টেপ 2। ওকে, এখন কি করব, আমার স্টেপ 3তে আমি কি করব খেয়াল করো। স্টেপ 3তে তাহলে ইনপুট দেওয়া শেষ, এখন প্রক্রিয়াকরণ। স্টেপ 3তে আমি লিখব হচ্ছে প্রসেস কি আবার একবারে লিখে দিব, এভিজি। আমি অ্যাভারেজের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, এভিজি। ওকে, এভিজি লিখব এ প্লাস বি প্লাস সি বাই 3। কেন 3? কারণ আমাদের টোটাল নাম্বার হচ্ছে 3টা সংখ্যা। আমাদের টোটাল হচ্ছে 3টা সংখ্যা, 3টা সংখ্যা যোগ করব, যোগ করে 3 দিয়ে ভাগ করব। এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ ক্যালকুলেটর ফর্মুলা। মানে যতগুলো সংখ্যা থাকবে সেগুলোকে যোগ করে এবং ওই যে যতগুলো সংখ্যা, ওই সংখ্যা দিয়ে, টোটাল সংখ্যা দিয়ে আমরা ভাগ করব। ভাগ করলে এটা হচ্ছে অ্যাভারেজ বের হবে। এটা হচ্ছে ফর্মুলা, আমরা জানি। এখন একটা বিষয় আছে, তোমরা এই যে নর্মালি আমরা হাফ এইভাবে লিখি জেনারেল ম্যাথমেটিক্স, বাট মানে এ বাই 2 আমরা এইভাবে লিখি। ঠিক আছে, জেনারেল ম্যাথমেটিক্স। বাট তুমি যখন লিখবা কম্পিউটার এই প্রোগ্রামিংয়ে, তখন এ বাই 2 এইভাবে লিখবা, মানে এ কে 2 দিয়ে ডিভাইড করতেছি। কেন? কারণ এই হাফ এই ফরম্যাটে আমরা কিবোর্ডে ইউজ করতে পারি না, সাপোর্ট করে না। ঠিক আছে, এটা আমাদের প্রোগ্রামিংয়ে সাপোর্ট করবে না। দ্যাটস ওয়াই আমি কি করেছি, তোমাদের করেছি হচ্ছে a প্লাস বি প্লাস সি ব্র্যাকেট দিয়ে আটকেছি, হোল ব্র্যাকেট দিয়েছি, তারপরে স্ল্যাশ দিয়েছি। স্ল্যাশ মানে বাই, টোটালটাকে আমি সামটাকে আমি 3 দিয়ে ডিভাইড করেছি। ক্লিয়ার সবাই? ওকে, আর এখানে ফ্লো চার্টে তুমি ওইভাবে জেনারেল ম্যাথমেটিক্স মতো লিখতে পারতে, বাট সি প্রোগ্রামে যখন ডেভেলপ করবে প্রোগ্রাম তখন কিন্তু এইভাবে লিখলে, ওইভাবে লিখলে সাপোর্ট করতো না। ওকে, আমি একবারে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখন আমি স্টেপ 4-এ যাব। স্টেপ 4
স্টেপ 4-এ আমাদের কি আসবে, এখন প্রসেস শেষ, এখন কি ফলাফল হিসেবে রেজাল্টটা ছাপানো। তাহলে ফলাফল হিসেবে এ বি জি এর মান ছাপাই, মানে ভ্যালুটা এবিজি এর ভ্যালুটা আমরা প্রিন্ট করে দিব। এইটা হচ্ছে আমাদের কাজ। দেখো স্টেপ 4-এ ফলাফল হিসেবে এবিজি এর মান ছাপাই, মানে অ্যাভারেজের ভ্যালুটা আমরা ছাপিয়ে দিব। ওকে, স্টেপ 5, তাহলে কি খেয়াল করো, আমাদের ইনপুট নেওয়া শেষ, প্রসেস শেষ, রেজাল্টও প্রিন্ট করে দিয়েছি। এখন তাহলে কি করতে হবে, আমাদের এখন ক্লোজ করতে হবে, মানে স্টপ করতে হবে বা শেষ করতে হবে। আমরা বাংলায় লিখতেছি, তাহলে বাংলায় লিখে দিলাম শেষ। সবাই দেখো এখানে কি স্টেপ 1 শুরু, স্টেপ 2 ইনপুট হিসেবে এ বি ও সি এর মান গ্রহণ করি। স্টেপ পি, ওকে। স্টেপ হিসেবে স্টেপ 3-তে এভিজি ইকুয়াল এ প্লাস বি প্লাস সি বাই 3 ফলাফল হিসেবে ছাপানোর পরে শেষ হয়ে গেল। এখন আমরা এইটার কি করব, এটার আলোকে একটা ফ্লো চার্ট ড্র করব। স্টার্ট, তারপর হচ্ছে ইনপুট হিসেবে লাগবে আমাদের ইনপুট হিসেবে কি নেব আমরা, ইনপুট এ বি সি, এবিসি নিলাম। ওকে, তারপর হচ্ছে আমাদের কি লাগবে, ইনপুট প্রসেসের জন্য আমাদের আয়তক্ষেত্র লাগবে একটা। আয়তক্ষেত্র কোথায়, আয়তক্ষেত্রের জন্য আমরা লিখব ভি জি, এভিজি ইকুয়াল ফার্স্ট ব্র্যাকেট এ প্লাস বি প্লাস সি বাই 3। ওকে, এটা আসলো। আসার পরে এখন আমরা ডেটা ফ্লো দিয়ে দেই, এরপরে আমাদের কি দরকার, প্রসেস শেষ, এরপরে দরকার হচ্ছে আমাদের রেজাল্ট প্রিন্ট করা। ঠিক আছে, আমরা রেজাল্ট প্রিন্ট করবো। সবাই একটু খেয়াল করো রেজাল্ট কিভাবে প্রিন্ট করতে হয়। আমরা প্রিন্ট করব, জাস্ট প্রিন্ট লিখব, প্রিন্ট এ বি জি, এখানে লেখার দরকার নাই, প্রিন্ট দ্য ভ্যালু অফ এ বি জি অ্যাজ আউটপুট, এটা লেখার দরকার নাই। তারপরে ইনপুট টেক দ্য ভ্যালু অফ এ বি সি অ্যাজ ইনপুট, এটা দরকার নাই। ওটা লিখবো আমরা কোথায়, মানে অ্যালগরিদম লিখবো। ফ্লো চার্ট জাস্ট মেন কথাগুলো দিয়ে দিলেই হবে। ঠিক আছে, আমরা এখন যেটা ফ্লো দিয়ে দিই। ফাইনালি আমাদের আরেকটা লাগবে, স্টপ করার জন্য আরেকটা সিম্বল লাগবে, ইলেকট্রিক্যাল সিম্বল। ঠিক আছে, ওকে, স্টপ। দেখো সবাই বুঝতে পারো কিনা দেখো, তাহলে অ্যালগরিদম এবং ফ্লো চার্ট, স্টপ। ওকে, তাহলে সবাই একটু খেয়াল করো, আমাদের স্টার্ট, ইনপুট এবিসি, অ্যাভারেজ, প্রিন্ট এবিসি, স্টপ। ক্লিয়ার সবাই? তাহলে আমাদের 3 নাম্বারের অ্যাভারেজের অ্যালগরিদম এবং ফ্লো চার্ট আমরা শেষ করে ফেললাম। সবাই বুঝতে পেরেছো? ওকে, থ্যাংক ইউ।